আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 2 নাম্বার প্রশ্নের আনসার ভুল ছিল, তাই আজকে আমি কারো খাতাটাই দেখব না। ওটা কোলেন কাইমা হবে, ভুলে ক্লোরেন কাইমা, এটা আমার ভুল ছিল। তো আমি চেক করলাম সবাই ভালো করছো, কিন্তু ওই প্রশ্নে তো মার্ক পেতে, তাই আমি আজকে রেজাল্ট দেখাচ্ছি না। আজকে সবাই 5-এ 5, সবাই 5-এ 5। কেমন আছো তোমরা সবাই? গতদিন যা পড়িয়েছি সবাই 5-এ 5, সবাই 5, সেগুলো ঠিক মতো বুঝছো কিনা সেটা আমাকে জানাও। এবং আমরা আজকে জটিল টিস্যু পড়ব, তাই তো? আমরা আজকে জটিল টিস্যু পড়ব। আজকে 11 নাম্বার ক্লাস। আচ্ছা, আমি নাম্বার দিতেও ভুলে গেছি। আজকে 11 নাম্বার ক্লাস। চলো, ঠিক আছে, সব শুরু করি আমরা। আচ্ছা, আজকে হেডলাইন দাও সবাই, জাইলেম। আচ্ছা, আগে হেডলাইন দাও কমপ্লেক্স টিস্যু, মানে জটিল টিস্যু। ওকে, সবাই আমরা হেডলাইন দিই আজকে। আজকে আমরা পড়ব জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু। জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু। আচ্ছা, সরল টিস্যু যেন কি ছিল? সরল টিস্যু ছিল যে সকল টিস্যুর কোষগুলো সবগুলো একই রকমের। ওকে, তাহলে জটিল টিস্যু কি হবে? জাস্ট উল্টা, একই রকম হবে না, ডিফারেন্ট টাইপের হবে, তাই না? ভ্যারিয়াস টাইপ অফ সেল মিলে যে টিস্যু হয় সেটাই হচ্ছে কি জটিল টিস্যু। তাহলে জটিল টিস্যুর ডেফিনেশন হচ্ছে, সংজ্ঞা হচ্ছে বিভিন্ন প্রকার কোষ দ্বারা গঠিত টিস্যু। সো পার্মানেন্ট টিস্যু ইজ কল্ড, বা টিস্যু দ্যাট ফর্মড বাই ভেরিয়াস টাইপ অফ সেল। ইংলিশ ভার্সনটা এভাবে লিখো। তাহলে বিভিন্ন প্রকার কোষ দ্বারা গঠিত টিস্যুকে জটিল টিস্যু বলে। বিভিন্ন প্রকার কোষ দ্বারা গঠিত টিস্যুকে জটিল টিস্যু বলে। ওকে, এখন এই জটিল টিস্যুর অপর নাম আছে। কি অপর নাম? এই জটিল টিস্যুগুলো উদ্ভিদের পরিবহন বা ট্রান্সপোর্টের কাজে ব্যবহৃত হয়। যেমন আমাদের শরীরে রক্তনালী আছে, যা কি করে? রক্তের মাধ্যমে বিভিন্ন উপাদান পরিবহন করে। ঠিক একই রকমভাবে উদ্ভিদে তো রক্ত নাই, তাহলে উদ্ভিদে যে খাদ্য তৈরি হয় সেটা পরিবহন করা লাগবে, তাই না? উদ্ভিদে যে ফটোসিনথেসিসের ফলে যে খাদ্য তৈরি হয় সেটার জন্য ওয়াটার, পানি দরকার। সেই পানিটা মূল থেকে, রুট থেকে আবার কি লিফ বা পাতায় যেতে হবে। এই যে পরিবহনগুলো, পানি, দের মিনারেলস, খনিজ লবণ, খাদ্য, ফুড, এগুলো পরিবহনের জন্যই মূলত জটিল টিস্যুগুলো ব্যবহৃত হয়। এ কারণে জটিল টিস্যুর অপর নাম হলো পরিবহন টিস্যু, ট্রান্সপোর্ট টিস্যু, তাই না? ট্রান্সপোর্টার বা কন্ডাক্টিং টিস্যু। তাহলে এর অপর নাম কি? পরিবহন টিস্যু। এই পরিবহন টিস্যুকে ইংলিশে বলে ভাস্কুলার টিস্যু। কন্ডাক্টিং বা ভাস্কুলার টিস্যু। কিন্তু এই ভাস্কুলার টিস্যুগুলো এরা না একসাথে একটা বান্ডল করে থাকে। বান্ডল মানে কি? গুচ্ছাকারে থাকে, আলাদা আলাদা থাকে না, একসাথে বান্ডল করে, বুঝছো? মানে টিস্যুগুলো বান্ডল করে থাকে, এজন্য আমরা ভাস্কুলার বান্ডলও বলি এটাকে আমরা ভাস্কুলার বান্ডলও বলি। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন হয় কেন এর নাম পরিবহন টিস্যু হয়, কারণ কি? তাহলে উত্তর হবে পানি মানে ওয়াটার, মিনারেলস, খনিজ লবণ, খাদ্য, ফুড ট্রান্সপোর্ট করে, খাদ্য পরিবহন করে।
জেনে রাখা ভালো, পানি আর খনিজ লবণকে একসাথে বলা হয় রস, ইংলিশে যেটাকে বলা হয় স্যাপ। ইংলিশে যেটাকে বলা হয় স্যাপ। বুঝতে পেরেছো? সো পানি এবং খনিজ লবণকে একসাথে বলা হয় রস, ইংরেজিতে বলা হয় স্যাপ। সো আমরা অনেকেই গ্রামে থুতুটাকে বলি স্যাপ, রাইট? কারা কারা বলো, একটু জানিয়ে দাও তো, কাদের কাদের গ্রামে থুতুকে স্যাপ বলে, একটু জানিয়ে দাও। তোমাদের জন্য একটু সুখবর, সুখবর বলতে তোমরা এখন যেভাবে দেখছো এখানে একটু আলো হচ্ছে, তাই না? বা মানে আমরা নতুন করে একটা সেট আপ করছি, আমি এখন মোবাইলে ভিডিও করছি, ইনশাআল্লাহ কিছুদিন থেকে লাইভে আমরা ক্যামেরায়, অনেক ভালো একটা ক্যামেরায় ভিডিও করব। সো খুব ঝকঝকা, আরও খুব ভালোভাবে তোমরা ক্লাসগুলো বুঝতে পারবা, বোর্ডটাও আরও বড় হবে ইনশাআল্লাহ। তো এটা 9 তারিখের পরের ক্লাসগুলোতে তোমরা ইনশাআল্লাহ পারবা, তো তখন আরও ভালো লাগবে আশা করছি। এই আমি বুঝতে পারছি এখানে একটু রিফ্লেকশন হচ্ছে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ তো, আমার কথা তো শুনতে পাচ্ছ, তাই না? তাহলে কাদের কাদের এলাকায় স্যাপ বলে, হাত তুলছো? ওকে, অনেকের এলাকায় বলে। আচ্ছা, শামসুন নাহার আইডি থেকে বলেছে যে তাহলে কি প্যারেনকাইমা টিস্যু খাদ্য পরিবহন করে না? ওকে, মানে ওকে, তাহলে সুন্দর একটা প্রশ্ন করেছে, তাই না? আচ্ছা, এটার আমি একটু এক্সপ্লেইন করি। আচ্ছা, কেউ কি এক্সপ্লেইন করতে পারবা? শামসুন নাহার আইডি থেকে একটা কোশ্চেন করেছে যে আপনি যে বললেন যে জাইলেম টিস্যু, সরি জটিল টিস্যু খাদ্য পরিবহন করে, কমপ্লেক্স টিস্যু খাদ্য বা পরিবহন করে, তাহলে কি প্যারেনকাইমা টিস্যু যে গতদিন পড়লাম পরিবহন করে, তাহলে কি প্যারেনকাইমা টিস্যু পরিবহন করে না? সেটার আনসার কি হতে পারে? তোমরা একটু ভাবো তো। সুন্দর প্রশ্ন চমৎকার, এরকম প্রশ্ন করলে ভাল লাগে এবং আমার উত্তর দিতেও ভাল লাগে। কিন্তু তুমি একটু মানে ট্রাই করো তো, তোমরা কে পারো, মানে ওর আনসার দিতে কেউ পারো কি না? আমি একটু কমেন্ট দেখছি। আশালতা আইডি বলেছে 70S 80S রাইবোজোম কি, বলেন এটা। বলবো না, এটা ইন্টারমিডিয়েটে উঠলে তখন বলবো, বুঝতে পেরেছ? ইন্টারমিডিয়েটে ওঠো তখন বলবো। আর এসএসসিতে আমি যা পড়াচ্ছি আমি তাই পড়াবো, আমি বলবো না, আমি জানলেও বলবো না। ওকে, তোমাকে যে পড়াচ্ছে এগুলো তুমি তার কাছে এটা পড়ো, শিখে নিও। আমি এটা পড়াচ্ছি না, এখন পড়াবো না। দেখি কে পারো, শামসুন নাহার আইডির কমেন্টটা কে পারবে? আচ্ছা, নিলয় আইডি থেকে কোষের ভেতর খাদ্য পরিবহন করে প্যারেনকাইমা, আর কোষের বাইরে খাদ্য পরিবহন করে হয়নি। আচ্ছা, আমি বলি, দেখো তোমাদের ভালো লাগে কিনা উত্তরটা। সেটা হচ্ছে, আমরা কি পড়েছি দেখো তো একটু আগে, যে জটিল টিস্যু বিভিন্ন প্রকার কোষ দ্বারা গঠিত, রাইট? বা বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত। তার মানে এই জটিল টিস্যুর মধ্যে প্যারেনকাইমা আছে, এই জটিল টিস্যুর মধ্যে স্ক্লেরেনকাইমা আছে। কি এবার বুঝতে পারছো? ওকে, তার মানে জটিল টিস্যু আসলে অনেক ধরনের ডিফারেন্ট টাইপের সরল টিস্যু মিলেই আসলে জটিল টিস্যু। তো এই কারণে ওরা যদি পরিবহন করে, ওরা কিন্তু এখানেও আছে। আশা করি এবার আর গুলাচ্ছে না, তাই না? সো জটিল টিস্যুর মধ্যেও প্যারেনকাইমা আছে, স্ক্লেরেনকাইমা আছে, মেনলি দুইটা আছে। আচ্ছা, তো চলো আমরা দেখি জটিল টিস্যু কি কি আছে। তাহলে জটিল টিস্যুর, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা প্রকারভেদে যাই। ফাইন, তাহলে জটিল টিস্যুর প্রকারভেদে যাই। আশালতা কি কষ্ট পাইছে? আশালতা আইডি কষ্ট পেও না আপু, যখন যেটার সময় তখন সেটা শেখাবো। প্রকারভেদ 2 প্রকার। ওকে, এই 2 প্রকারের মধ্যে একটাকে বলে, ইংলিশে লিখছি জাইলেম, বাংলায়ও লিখি, না হলে বাঙালিরা কষ্ট পাবে, সবাই তো বাঙালি, বাংলা ভার্সনরা কষ্ট পাবে। জাইলেম, আর একটা হচ্ছে ফ্লোয়েম।
আচ্ছা, কি রে কাজ করে না কেন? গেছে। আচ্ছা, এখন যেটা মাথায় রাখবা, এই জাইলেমের মাথায় রাখবা, মাথায় রাখবা, জতে মনে রাখবা জল, আর ফ্লোয়েমের মনে রাখবা, ফতে হচ্ছে ফুড। কি বলেছি? জাইলেমে মনে রাখবা জল, এবং ফ্লোয়েমে মনে রাখবা অ্যান্থোসায়ানিনের রং হচ্ছে লাল, এটা মনে রাখো। ফাইকোসায়ানিন নীল, বাট অ্যান্থোসায়ানিন লাল, মনে রাখো। হ্যাঁ, এটা তোমাদের একটা বোর্ড পরীক্ষা আসছিল, সেখানকার প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, এটা এখনকার বইয়ে নেই, বুঝছো? আচ্ছা, ফ্লোয়েম ফুড। তো জল মানে তো পানি, বোঝোই। তাহলে জাইলেমের আমরা যদি একটু লিখি, 1 নাম্বার, জল পরিবহন করে, পানি, এবং শুধু পানি না, পানির সাথে খনিজ লবণ পরিবহন করে, পানি ও খনিজ লবণ। অর্থাৎ কোষ রস বা শুধু রস লিখতে পারি, স্যাপ, রস পরিবহন করে। আচ্ছা, এখানে কি হবে? খাদ্য বা ফুড ট্রান্সপোর্ট করে, খাদ্য পরিবহন করে, এটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে জাইলেম জল, জলের সাথে আসলে লবণও আছে, পানিও আছে, পানি লবণ, অর্থাৎ রস পরিবহন করে, আর ওটা হচ্ছে খাদ্য পরিবহন করে। ওকে, ফাইন। নাম্বার 2, তোমরা একটু খেয়াল করো তো, পানি নিচ থেকে উপরে উঠবে না উপর থেকে নিচে যাবে? আচ্ছা, যেহেতু পানি মাটিতে থাকে এবং উদ্ভিদের যে মূল বা রুটস, তারা কি করে? এই পানিটাকে অ্যাবজর্ব করে, শোষণ করে, কিন্তু উপরে পাঠায়। উপরে কেন পাঠায়? কারণ উপরে আছে পাতা, লিফ, যেটা সবুজ। এই পাতার মধ্যে ফটোসিনথেসিস হবে, সালোক সংশ্লেষণ হবে, আর সালোক সংশ্লেষণের একটা প্রয়োজনীয় উপাদান হচ্ছে পানি, পানি লাগবে। তাহলে পানি কিন্তু নিচ থেকে অলওয়েজ উপরে ওঠে। তাহলে জাইলেম যেহেতু পানি পরিবহন করে, তাহলে জাইলেমের মধ্য দিয়ে পরিবহনটা কি হয়? ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? অবশ্যই ঊর্ধ্বমুখী। কিন্তু ফুড, খাদ্য পাতায় তৈরি হয়, পাতায় তৈরি হওয়ার পর এই খাবারটা সারা দেহে ছড়িয়ে পড়ে। তো পাতা তো সবার উপরে থাকে, তাহলে খাদ্য যাবে কোথায়? নিচে। সো ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবহনের ডিরেকশনটা হচ্ছে কিন্তু নিম্নমুখী। তবে খাদ্য নিম্নমুখী গিয়ে সঞ্চয় থাকে, আবার যখন দরকার হয় তখন কিন্তু আবার উপরে ওঠে। তাই আমরা বলতে পারি উভমুখী, বোথ ডিরেকশনেই ফ্লোয়েম কাজ করতে পারে, বাট জাইলেম অলওয়েজ আপওয়ার্ড ডিরেকশনে বা ঊর্ধ্বমুখী ডিরেকশনে নিয়ে যাবে। তাহলে কি হলো ব্যাপারটা? জাইলেমের মধ্য দিয়ে পানি ঊর্ধ্বমুখী পরিবহন হয়। ঊর্ধ্বমুখী মানে আপওয়ার্ড ডিরেকশনে ট্রান্সপোর্ট হয়। তাহলে ভাই লেখো, ইংলিশ ভার্সনটা লেখো, আপওয়ার্ড ডিরেকশন ট্রান্সপোর্ট। ওকে, ঊর্ধ্বমুখী পরিবহন হয়। আর এখানে কি? বোথ ডিরেকশন, উভমুখী, উভমুখী। আচ্ছা, যদি একটা বলতে হয় তাহলে নিম্নমুখী, একটা বললে নিম্নমুখী, মেইনলি নিম্নমুখী। বাট উপরেও কিন্তু খাবার কিন্তু আমাদের না, উদ্ভিদের বিভিন্ন জায়গায় সঞ্চিত থাকে, মূলেও সঞ্চিত থাকে, কাণ্ডেও সঞ্চিত থাকে, স্টোর থাকে, সেখান থেকে যদি আবার দরকার পড়ে আবার উপরে উঠতে পারে। সো এই কারণে ফ্লোয়েমটা বোথ ডিরেকশন, আবার কি ডাউনওয়ার্ড ডিরেকশনও হইতে পারে। আচ্ছা, এবার এসো, তোমরা একটা কি বলবো, যে কোনো একটা গাছের কাণ্ডের কথা চিন্তা করো। ধরো সুপারি গাছ, মানে এরকম কোনো একটা গাছের কথা ভাবো যার কাণ্ড কাটা হয়েছে। তো তুমি যদি আম, কাঁঠাল, কলা, সুপারি, মানে যত গাছ আছে, এগুলোর কাণ্ড যদি কাটার পর যদি দেখো, তাহলে গোল পাবা। তুমি যদি খেয়াল করো, চোখ বন্ধ করো, দেখবা যে ঠিক মাঝখানটা একটু ভেজা থাকবে। কলা গাছের তো মাঝখান থেকে একদম পানি বের হবে, সুপারি গাছের মাঝখানটাও দেখবে একটু ভেজা ভেজা থাকবে, আম কাঁঠালেরও কিন্তু মাঝেরটা একটু ভেজা ভেজা থাকবে, কারণ ওইখানে পানি আছে। আর পানি আছে মানে পানি ক্যারি করে কে? জাইলেম। সো এখানে জাইলেম আছে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে জাইলেম থাকে কাণ্ডের কেন্দ্রে, কারণ জাইলেম পানি পরিবহন করবে,
আর যে নলের মধ্য দিয়ে পানি যাবে সেই নলটা কিন্তু একটু নরম হবে, তাই না? সো কাণ্ডের যদি এটা প্রান্তে থাকে তাহলে সেটা তো একটু নরম হবে, মানে যেহেতু পানি যাচ্ছে, ফলে বাইরের আঘাতে কিন্তু সে একটুতেই নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা জাইলেমকে কেন্দ্রে রাখছে যাতে সে পানি পরিবহন করতে পারে খুব সহজে, যাতে তাকে রিস্ক পাওয়া না যায়, বুঝছো? ফ্লোয়েম থাকে বাইরে। তাহলে মনে রাখবা, কাণ্ডের বেলায় জাইলেম থাকে কেন্দ্রে, ফ্লোয়েম থাকে একটু বাইরে। সো এটা আমরা একটা পার্থক্য লিখতে পারি। এই পার্থক্য কিন্তু তোমার বইয়ে নাই, বাট করে দিচ্ছি কেন, কারণ এটা পরীক্ষা আসতে পারে। তাহলে নাম্বার 3 আমি এখানেই লিখি। নাম্বার 3, কাণ্ডের কেন্দ্রে থাকে। কাণ্ড মানে কি? স্টেম। আর কেন্দ্র মানে কি? সেন্টার। কাণ্ডের কেন্দ্রে থাকে। আর ফ্লোয়েম কই থাকে? কাণ্ডের পরিধিতে থাকে। গতদিন বলেছি পরিধি মানে পেরিফেরি, কাণ্ডের পরিধিতে থাকে বা মার্জিনাল পজিশনে থাকে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এইবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের বইয়েও আছে, সেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, এদের দুজনারই 4টি করে উপাদান আছে। 4টি উপাদান আছে, এরও 4টি উপাদান। 4 কম্পোনেন্টস। তো এই 4টা উপাদানের মধ্যে আমরা এখন নামগুলো একটু শিখব। আমি একটু যদি নাম্বারিং করি, 4টা উপাদানের মধ্যে দুইটাতেই প্যারেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা আছে, দুটাতেই। অর্থাৎ যেটা জাইলেম, সেখানেও জাইলেম প্যারেনকাইমা আছে, যেটা ফ্লোয়েম, সেখানেও ফ্লোয়েম প্যারেনকাইমা আছে। এবং একই রকমভাবে জাইলেম স্ক্লেরেনকাইমা আছে। বাট জেনে রাখো, স্ক্লেরেনকাইমা এর মধ্যে আমরা 2টা ভাগ পড়েছিলাম গত ক্লাসে। একটা ছিল ফাইবার আর একটা ছিল স্টোন সেল, মনে পড়ে? স্ক্লেরাইড, হ্যাঁ মনে পড়ে না? স্ক্লেরেনকাইমার 2টা ভাগ ছিল, ফাইবার এবং স্ক্লেরাইড বা স্টোন কোষ। তো এখানে মূলত থাকে ফাইবার, তাহলে জাইলেম ফাইবার, আর এ পাশে কি হবে? ফ্লোয়েম ফাইবার। জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। এখন একটা জিনিস মনে রাখো, গতদিন বলছিলাম, সেটা হলো এই যে জাইলো বা জাইলোস মানে হচ্ছে উড মানে কি? কাঠ। এটা গতদিনও বলেছিলাম, যদি লেখা থাকে তাহলে আর লেখার দরকার নেই। তাহলে যেটা জাইলেম প্যারেনকাইমা তার আরেকটা নাম কি? উড প্যারেনকাইমা। যেটা জাইলেম ফাইবার তার আরেকটা নাম কি? উড ফাইবার। বুঝছো? যেটা জাইলেম প্যারেনকাইমা তার আরেকটা নাম উড প্যারেনকাইমা। যেটা যেটা জাইলেম ফাইবার তার আরেকটা নাম উড ফাইবার। ওকে, তাহলে দেখো 4টা উপাদানের দুজনারই কি আছে? প্যারেনকাইমা আছে এবং ফাইবার আছে। আচ্ছা, এখন বাকি আরো 2টা করে আছে। জাইলেমে এই 2টার একটার নাম হচ্ছে ট্রাকিড, আর একটার নাম হচ্ছে ভেসেল। এই ভেসেলটাকে অবশ্য ট্রাকিয়া বলা হয়, বা ট্রাকিয়া শব্দটা মেবি তোমাদের বইয়ে নাই, তোমাদের বইয়ে ভেসেল শব্দটা আছে। আর ফ্লোয়েমের যে 2টা উপাদান, এই 2টার নামই স আছে। 2টার নামই কি আছে? স। সিফনল সঙ্গী কোষ। তাহলে মনে রাখো, দুজনেরই প্যারেনকাইমা ফাইবার আছে। ফ্লোয়েমের 2টার মধ্যে স আছে, স দিয়ে সিফনল সঙ্গী কোষ, আর এখানে ট দিয়ে ট্রাকিড বা ট্রাকিড ভেসেল। ট্রাকিয়া বাদ দাও, ট্রাকিড ভেসেল। এখন একটা কথা,
আমরা গত ক্লাসে শিখেছি কি শিখেছি? আচ্ছা, গত ক্লাসে কি শিখেছি সেটা আমি পরে বলছি। এখন তুমি একটা জিনিস মাথায় একদম গেঁথে রাখো, সেটা হলো জাইলেমে একটা জীবিত। এটা আলাদা করে কোথাও লিখে রাখো। জাইলেমে, কথাটা মাথায় রাখো, জাইলেমে একটা জীবিত মানে কি আমি বোঝাচ্ছি, তুমি আগে কথাটা লেখো। ইংলিশ ভার্সন তোমরা বাংলায় এভাবে লেখো, জাইলেমে একটা জীবিত। জাইলেমে একটা জীবিত, মনে রাখো, আলাদা করে কোথাও লেখো। জাইলেমে একটা জীবিত মানে হলো এই যে জাইলেমের 4টা কোষ দেখছো, 4 ধরনের কোষ দেখছো, কোষ তো না, 4 ধরনের উপাদান দেখছো, এদের মধ্যে একটাই জীবিত। এই 4 ধরনের মধ্যে একটাই জীবিত, বুঝছো? তো জাইলেমের যদি একটাই জীবিত হয়, তাহলে ফ্লোয়েমের বেলায় একটাই মৃত। তো সেটা আলাদা লিখতে হবে না, তুমি এক সাইড পারলে আর এক সাইড পারবা। বলো কি বলেছি? জাইলেমে একটাই জীবিত। বলো বলো, জাইলেমে একটাই জীবিত। তাহলে ফ্লোয়েমে একটাই মৃত। এখন তুমি বলো তো, তোমার যদি এইটা মনে থাকে জাইলেমে একটাই জীবিত, এই 4 জনের মধ্যে কোনটা জীবিত? কমেন্ট করো, এই 4 জনের মধ্যে কোনটা জীবিত? আচ্ছা, সিবনল ও সিবনল ও সিভ কোষ একই। আসলে সিভ কোষগুলো মিলেই নল হয়, তাকে বলে সিবনল। হ্যাঁ, রুম্পা জিয়াদ আইডি থেকে বলেছে প্যারেনকাইমা। হালিমাতু সাদিয়া, অভিস্রবণের মাধ্যমে পানি উপরে যায় না, অভিস্রবণের মাধ্যমে পানি শোষণ হয়, মানে মাটি থেকে মূলে আসে, বুঝতে পেরেছ? আর উপরে উঠে জাইলেমের মাধ্যমে, সেটার আলাদা প্রসেস আছে। অভিস্রবণের মাধ্যমে পানি ঢোকে। আচ্ছা, যারা ট্রাকিড ফাইবার 1 নাম্বার বলেছো, ভেসেল বলেছো, তারা আসলে পড়াশোনা করো নাই। আগের ক্লাসে আমরা স্পষ্ট বলেছি, স্পষ্ট পড়িয়েছি, আগের ক্লাসে আমরা স্পষ্ট পড়িয়েছি যে প্যারেনকাইমা অলওয়েজ জীবিত। 3টা সরল টিস্যুকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। প্যারেনকাইমা জীবিত, আর স্ক্লেরেনকাইমা মৃত, মাঝেরটা জীবিত মৃতর মাঝামাঝি, মানে আধমরা, মানে সেটাও জীবিত। তাহলে তোমরা কোন হিসেবে বলো যে অন্য কিছু? একটাই জীবিত, তাহলে অবশ্যই সেটা প্যারেনকাইমা। এটা আমাকে খুব কষ্ট দিল, আমি মেনে নিতে পারলাম না, সরি, মন খারাপ হয়েছে। জীবিত, তাহলে যেহেতু জাইলেমে একটাই জীবিত, তার মানে চোখ বন্ধ করে বাকিগুলো কি? মৃত। আমি খুব হতাশ তোমাদের উপর, তোমাদের পড়াশোনা ভালো হচ্ছে না, বাজে হচ্ছে। এবার যদি পরেরটা না পারো, তাহলে ক্লাস আজকেই শেষ, আর ক্লাস নিব না তোমাদের। আরও ভালো করে আগেরটা পড়বা, তারপর ক্লাস নিব। ফ্লোয়েমের 4টা উপাদান, এর মধ্যে একটা মৃত। ফ্লোয়েমের 4টা উপাদান, এর মধ্যে একটা মৃত। জাইলেমের যেহেতু একটা জীবিত, জাইলেমের জীবিত একটা, তাহলে ফ্লোয়েমের মৃত একটা। এই 4টার মধ্যে বলো কোনটা মৃত? না পারলে ক্লাস নিব না, ম্যাক্সিমাম পারতে হবে। বলো। কপাল ভালো তোদের, সাবাস। ফাইবার, কংগ্রাচুলেশনস, পারছো, তাহলে ক্লাস নিব। কারণ ফাইবার মানে স্ক্লেরেনকাইমা, সে মৃত। তাহলে চোখ বন্ধ করে বাকিগুলো জীবিত। ভেরি গুড। ক্লিয়ার ভাইয়া? তাহলে এখন একটা প্রশ্ন আনসার দাও। আমি যদি বলি জাইলেম, এটি প্রধানত মৃত টিস্যু না জীবিত টিস্যু? বলো, জাইলেম প্রধানত মৃত টিস্যু না জীবিত টিস্যু? এটার আনসার দাও। জাইলেম প্রধানত মৃত টিস্যু না জীবিত টিস্যু?
এর অ্যান্সার দাও। জাইলেম প্রধানত জীবিত টিস্যু না মৃত টিস্যু? ওভারঅল জাইলেম। ভেরি গুড, খুবই ভালো। কারণ দেখো জাইলেমের 4টা উপাদান, এর মধ্যে 3টাই মৃত। তাহলে জাইলেম প্রধানত মেইনলি ডেড, মৃত। তাহলে একইভাবে ফ্লোয়েমের যেহেতু 3টা জীবিত, তাহলে ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু। তাহলে এটা আমরা একটা পার্থক্য করতে পারি। সো কত নম্বর পার্থক্য? 5। লেখো 5 নম্বর পার্থক্য লেখো। প্রধানত মৃত টিস্যু, প্রধানত জীবিত টিস্যু। এবং সর্বশেষ নাম্বার 6, জাইলেম যেহেতু প্রধানত মৃত টিস্যু, কারণ 4টার মধ্যে 3টাই মৃত, তাহলে জাইলেমের একমাত্র জীবিত টিস্যু কোনটা? জাইলেম প্যারেনকাইমা। তাহলে সেটা লিখে ফেলি। জাইলেমের একমাত্র জীবিত টিস্যু জাইলেম প্যারেনকাইমা। আর ফ্লোয়েমের একমাত্র মৃত টিস্যু, ইংলিশ ভার্সন, এগুলো তো বুঝতেছো মানে? হ্যাঁ, এগুলো তো ইংলিশ পারো। ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। না পারলে বলবা, এখানে কঠিন আলাদা করার তো কথা নাই। ওকে, তাহলে আমাদের জাইলেম এবং ফ্লোয়েমের কি শেষ হয়ে গেল? একটা পার্থক্য শেষ হয়ে গেল। তাহলে আমরা জটিল টিস্যুর প্রকারভেদ পড়লাম, যার মধ্যে আছে জাইলেম এবং ফ্লোয়েম। এখন আমরা পড়ব জাইলেমের প্রকারভেদ। ছেলেমেয়েরা, এখন আমরা পড়ব জাইলেমের প্রকারভেদ। তো জাইলেমের প্রকারভেদ পড়ার আগে বইয়ে কি আছে সেটা তোমাদেরকে একটু রিডিং দিতে বলি। তোমরা আগে একটু রিডিং দাও, তারপর আমি বোঝাই। আচ্ছা, কতটুকু রিডিং দিবা? ওকে, সো তোমরা সময় 1 মিনিট নিবা। আচ্ছা, 2 মিনিট সময় এখান থেকে এই পর্যন্ত কি আছে রিডিং দাও। আচ্ছা, এই পর্যন্ত না, এই পর্যন্ত। এটা কিন্তু পড়াইছি, লাস্টেরটা পড়াইছি। এটা একটু রিডিং দিতে থাকো। কি অবস্থা সবার? পড়ছো? গুড। তোমাদের সব প্রশ্নের তো আনসার আমি দিবই। তো এটা যে পড়ে তুমি বুঝবা না, এ কারণে তোমাকে আমি পড়তে বললাম, বুঝছো? এখন আমি বোঝাবো, চলো। হ্যাঁ,
স্ক্লেরাইডের একটা শেষের লাইন পেন্ডিং ছিল। এই তো আমরা জটিল টিস্যু বুঝলেই তারপর ওই লাইনে চলে যাব, জটিল টিস্যু শেষ হলেই চলে যাব। তাহলে এবার হেডলাইন দিই আমরা জাইলেম। ওকে, একটু বলো তো কষ্ট কইরা, জাইলেম ভাজক টিস্যু না স্থায়ী টিস্যু? কমেন্ট করো দেখি, দেখি কেমন পড়া আছে। জাইলেম ভাজক টিস্যু না স্থায়ী টিস্যু? কমেন্ট করো আর লেখো। তাহলে জাইলেম টু টাইপস, প্রাইমারি জাইলেম, প্রাইমারি বানান তো জানোই, আরেকটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। কি? ভেরি গুড, স্থায়ী টিস্যু। ভেরি গুড, স্থায়ী টিস্যু। আচ্ছা একটা জিনিস চিন্তা করো তো, স্থায়ী টিস্যু মানে যার বিভাজন ক্ষমতা বন্ধ হয়ে গেছে। ভালো করে বোঝো কিন্তু, স্থায়ী টিস্যু মানে যার বিভাজন ক্ষমতা স্টপ, বন্ধ হয়ে গেছে। আচ্ছা বন্ধ হয়ে গেছে কেন বললাম? তার মানে এই টিস্যুর একসময় বিভাজন ক্ষমতা ছিল। যেমন আমি একসময় ছোট থেকে লম্বা হয়েছি, দেন একটা বয়সে এসে আর লম্বা হব না, এই লম্বার এই বিভাজনটা আর হচ্ছে না আমার। তার মানে আজকে যারা স্থায়ী টিস্যু, অবশ্যই তারা পূর্বে ভাজক টিস্যু ছিল। কথা বোঝো ভালো করে, আজকে যেটা স্থায়ী টিস্যু অবশ্যই সেটা পূর্বে কি ছিল? ভাজক টিস্যু ছিল। মানে সহজ কথা, ভাজক টিস্যুই যখন তার বিভাজন ক্ষমতা, অর্থাৎ মেরিস্টেম টিস্যুই যখন তার ডিভিশন ক্যাপাবিলিটি লস্ট হয়ে যাবে, হারিয়ে ফেলবে, তখনই সেটা হয়ে যাবে কি? পার্মানেন্ট বা স্থায়ী টিস্যু, রাইট? তাহলে আজকের স্থায়ী টিস্যু সে কিন্তু আগের কি ছিল? ভাজক টিস্যু। বা আজকের ভাজক টিস্যু আগামী দিনের স্থায়ী টিস্যু। ব্যাপারগুলো এরকম। ওকে, তো এখন ঘটনা হচ্ছে ভাজক টিস্যু নিয়ে তো আমরা পড়াশোনা করি নাই, করছি না? করি নাই। সো ক্যাম্বিয়াম বলে একটা শব্দ আছে, ক্যাম্বিয়াম। সো এটা হচ্ছে একটা ভাজক টিস্যুর টাইপ। ভাজক টিস্যুর অনেকগুলো টাইপ আছে। যেহেতু ক্লাস 9-10-এর বইয়ে ভাজক টিস্যুর টাইপ নিয়ে পড়াশোনা নাই, তাই আপাতত নামটা শুধু মনে রাখো যে ক্যাম্বিয়াম এটা একটা ভাজক টিস্যু, এবং এর সামনে একটু প্রো লাগানো হয়েছে। যেহেতু ভাজক টিস্যু একটু আদি টাইপের টিস্যু, প্রো মানে আদি, তাই এর নাম প্রোক্যাম্বিয়াম। বলো, এর নাম কি? প্রোক্যাম্বিয়াম। তাহলে ঘটনা হচ্ছে প্রাইমারি যে ভাজক টিস্যু, সরি প্রাইমারি যে জাইলেম, প্রাইমারি যে জাইলেম, প্রাইমারি জাইলেম, আরেকটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। আচ্ছা একটা কথা আগে একটু বুঝি, প্রাইমারি আর সেকেন্ডারি মানে কি? আচ্ছা মানুষের কথাই যদি বলি, মানুষের বৃদ্ধি কিন্তু দুইভাবে হয়। মানুষ আগে লম্বা হয়, দেন মোটা হয়, ঠিক কিনা? অনেকেই বলবা ভাই আমি তো মোটা হচ্ছি না। আচ্ছা হবা, আচ্ছা না হলে না হইলা, কিন্তু লম্বা তো হইছো। ব্যাপারটা হলো একটা উদ্ভিদের বেলায়ও, উদ্ভিদ দেখবা আগে কিন্তু লম্বা হয়, তারপরে কিছু উদ্ভিদ মোটা হয়, কিছু উদ্ভিদ মোটা হয় না। তো এই যে লম্বা হওয়াটা যেহেতু প্রথমে হয়, এই বৃদ্ধিটাকে আমরা বলি প্রাইমারি বৃদ্ধি, প্রাইমারি গ্রোথ। ভালো করে বোঝো। সো প্রথম অবস্থায় একদম প্রাইমারি লাইফে, মানে শুরুতে, অ্যাট ফার্স্ট যে গ্রোথ হয়, যে বৃদ্ধি হয়, তাকে আমরা বলি প্রাইমারি গ্রোথ, প্রাইমারি বৃদ্ধি। এবং প্রাইমারি বৃদ্ধি হওয়া মানে মনে রাখবা যে কেউ লম্বা হচ্ছে, কারো হাইট বাড়ছে, রাইট? আচ্ছা এখন যদি সে মোটা হয়, তাহলে এটাকে আমরা বলবো তার সেকেন্ডারি বৃদ্ধি হয়েছে। তার কি হয়েছে? সেকেন্ডারি বৃদ্ধি হয়েছে। সো সেকেন্ডারি গ্রোথ মানে হচ্ছে মোটা হওয়া, ব্যাস বৃদ্ধি, ওয়াইডে সে বড় হচ্ছে। ওকে, তাহলে এখন একটা জিনিস ভালো করে বোঝো, বোঝো এটা একটু ইন্টারের পড়া, বাট এই কনসেপ্টটা লাগবে। মনে করো এটা ভাজক টিস্যু, ইংলিশ মেরিস্টেম, জানো তো? তো ভাজক টিস্যু সে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, একটা সময় তার বৃদ্ধি বন্ধ হয়ে গেল, মানে ভাজক টিস্যুর বিভাজন বন্ধ হয়ে গেল। তো ভাজক টিস্যুর যখন বিভাজন বন্ধ হয়ে গেল, সেল ডিভিশন অফ হয়ে গেল, তখন এটা হয়ে গেল স্থায়ী টিস্যু, তখন এটা হয়ে গেল স্থায়ী টিস্যু। তো যে ভাজক টিস্যু থেকে পার্মানেন্ট টিস্যু, যে ভাজক টিস্যু থেকে, যে মেরিস্টেম থেকে পার্মানেন্ট টিস্যু তৈরি হয়,
এই ভাজক টিস্যুকে আমরা বলি প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে আবার বলি, প্রাইমারি ভাজক টিস্যু কি, যেখান থেকে মূলত স্থায়ী টিস্যু তৈরি হবে। তার মানে এই স্থায়ী টিস্যুতে আর কোনো বিভাজন ক্ষমতা বা ডিভিশনাল ক্যাপাসিটি, ভাগ হওয়া ক্ষমতা রইল না, রাইট? তাহলে স্থায়ী টিস্যু বিভাজিত হইতে পারে না। কিন্তু যদি কোনো কারণে স্থায়ী টিস্যুর মধ্যে আবার বিভাজন ক্ষমতা ফিরে আসে, ব্যাপারটা দেখো, এই স্থায়ী টিস্যু যদি আবার, সুন্দর গান হচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছ? বিভাজন ক্ষমতা ফিরে পায়, স্থায়ী টিস্যু যদি তার বিভাজন ক্ষমতা ফিরে পায়, ডিভিশনাল ক্যাপাসিটি যদি আবার কি ব্যাক পায়, তখন সে আবার কি হয়ে যাবে, ভাজক টিস্যু। কিন্তু এই ভাজক টিস্যু প্রাইমারি না, কারণ প্রাইমারি তো ছিল, এ পরে আবার তৈরি হয়েছে। এটাকে বলবো সেকেন্ডারি ভাজক টিস্যু, এটাকে বলবো সেকেন্ডারি ভাজক টিস্যু। বুঝতে পেরেছ? তাহলে যে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু তৈরি হয় তার নাম প্রাইমারি ভাজক টিস্যু, আর স্থায়ী টিস্যু থেকে যে ভাজক টিস্যু তৈরি হয় পরে, সেটার নাম সেকেন্ডারি ভাজক টিস্যু। এই ভাজক টিস্যু লম্বা করত, লম্বা হাইট বাড়াতো, আর এই ভাজক টিস্যু কি করতো, মোটা করত, চওড়া করত। ওকে, অ্যান্ড ফাইনালি তাহলে ঘটনা হচ্ছে কি, এই যে প্রোক্যাম্বিয়াম, তাহলে ফাইনালি এই সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে পরবর্তীতে কি হবে, সেকেন্ডারি স্থায়ী টিস্যু। তাহলে এবার তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। তাহলে কি হয়েছে, ভাজক টিস্যু প্রথমে স্থায়ী টিস্যু হলো। তাহলে যে স্থায়ী টিস্যু যে ভাজক টিস্যু থেকে তৈরি হয়েছে তার নাম প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে এটার নাম আমরা বলতে পারি প্রাইমারি স্থায়ী টিস্যু। এবং এই প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে যখন আবার ভাজক টিস্যু তৈরি হয়েছে তার নাম সেকেন্ডারি ভাজক টিস্যু, এবং সেখান থেকে যে স্থায়ী টিস্যু তার নাম সেকেন্ডারি স্থায়ী টিস্যু। এখন আমরা জানি জাইলেম হলো স্থায়ী টিস্যু, বোঝো, গান খুব বিরক্ত করছে না? জাইলেম হচ্ছে স্থায়ী টিস্যু। জাইলেম কি, স্থায়ী টিস্যু। তাহলে আমি যদি এই জায়গায় একটু জাইলেম লিখি, আর এই জায়গায় যদিও জাইলেম লিখি, তাহলে জাইলেম তো স্থায়ী টিস্যু। তো যেটা প্রাইমারি জাইলেম, তার মানে সেটা প্রাইমারি স্থায়ী টিস্যু, কথা বোঝো। তাহলে যেটা সেকেন্ডারি জাইলেম সেটা হলো সেকেন্ডারি স্থায়ী টিস্যু। আবারও বলছি, যেটা প্রাইমারি জাইলেম সেটা প্রাইমারি স্থায়ী টিস্যু, যেটা সেকেন্ডারি জাইলেম সেটা সেকেন্ডারি স্থায়ী টিস্যু। ওকে, আচ্ছা, তাহলে এবার বলো তো প্রাইমারি জাইলেম কোত্থেকে তৈরি হবে? প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হবে। এই প্রাইমারি ভাজক টিস্যুটার নামই হলো প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম। ওকে, তাহলে প্রোক্যাম্বিয়াম হচ্ছে একটা ভাজক টিস্যু, মেরিস্টেমেটিক টিস্যু, যেটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে প্রাইমারি জাইলেম এই যে প্রোক্যাম্বিয়াম থেকেই তৈরি হয়, বুঝছো? এবং কখন তৈরি হয়? জীবনের প্রথম পর্যায়ে, যখন সে লম্বা হয়, জীবনের প্রথম পর্যায়ে। ওকে, এবং এক সময় এই প্রাইমারি জাইলেমের মধ্যে, এটা তো স্থায়ী টিস্যু, এই প্রাইমারি জাইলেম থেকে একটা সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয়। এই প্রাইমারি জাইলেমের মধ্যে একটা সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয়। খুব ভালো করে খেয়াল করো, যেহেতু এটা প্রাইমারি জাইলেম মানে কি, ভাস্কুলার টিস্যু। তো ভাস্কুলার টিস্যুর মধ্যে যখন আবার একটা ভাজক টিস্যু তৈরি হবে, তো ভাজক টিস্যুটার নাম ক্যাম্বিয়াম। আর যেহেতু ভাস্কুলার টিস্যুর মধ্যে তৈরি হয়েছে, এর নাম ভাস্কুলার ক্যাম্বিয়াম। তার মানে সেকেন্ডারি ভাজক টিস্যুর একটা এক্সাম্পল হলো ভাস্কুলার ক্যাম্বিয়াম। এই কথাটা ইংলিশ ভার্সনের বইয়ে আছে, অর্থাৎ তোমার ক্লাস 9-10 বইয়ের ইংলিশ ভার্সনে এই কথাটা আছে, বাংলাতে নাই। ভাস্কুলার ক্যাম্বিয়াম, আমি ইংলিশ বাংলা দুটোই পড়ছি, বুঝতে পারছো? তার মানে প্রাইমারি জাইলেমের মধ্যে যদি আবার ভাজক টিস্যু তৈরি হয় তার নাম হবে ভাস্কুলার ক্যাম্বিয়াম, এবং সেটা আসলে সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে এবার তোমরাই বলো, এই সেকেন্ডারি ভাজক টিস্যু অর্থাৎ এই ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে যখন আবার জাইলেম তৈরি হবে তার নামই হবে সেকেন্ডারি জাইলেম। তাহলে সেকেন্ডারি জাইলেম কোত্থেকে আসে?
ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে আসে, ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে আসে। তাহলে আমি আরেকবার বলি, ওকে, আরেকবার বলি, তোমরা এর মধ্যে তুলতে থাকো। তাহলে ঘটনা কি হলো? খুবই সিম্পল। একদম জন্মের শুরুতে আমাদের যে টিস্যুগুলো বিভাজিত হচ্ছিল ওগুলোই প্রাইমারি ভাজক টিস্যু, এবং তারা মূলত আমাদের লম্বা করছিল, আমাদের হাইট বাড়াচ্ছিল। আমাদের বলতে আমাদের উদ্ভিদের, সবার উদ্ভিদের কথাই বলি, উদ্ভিদের হাইট বাড়াচ্ছিল, এবং এক সময় ওদের বৃদ্ধি স্টপ হয়ে যায়, তখন তারা হয়ে যায় প্রাইমারি স্থায়ী টিস্যু। তো এই যে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী টিস্যু, তার মধ্যে যদি আবার সবসময় আসবে না, সবার বেলায় আসবে না, যাদের বেলায় আসবে তাদের বেলায় বলছি, তার মধ্যে যাদের আবার বিভাজন ক্ষমতা ফিরে আসবে তারা হয়ে যাবে সেকেন্ডারি ভাজক টিস্যু। এবং এই সেকেন্ডারি ভাজক টিস্যুর যদি কখনো সেল ডিভিশন আবার বন্ধ হয়ে যায় তখন তারা হবে সেকেন্ডারি স্থায়ী টিস্যু। এখন আমি কি বললাম? জাইলেম টিস্যু তো স্থায়ী টিস্যু। তো জাইলেম যেহেতু দুই ধরনের, প্রাইমারি এবং সেকেন্ডারি জাইলেম, তার মানে আমরা বলতে পারি প্রাইমারি জাইলেমটা হচ্ছে প্রাইমারি স্থায়ী টিস্যু, সেকেন্ডারি জাইলেমটা হচ্ছে সেকেন্ডারি স্থায়ী টিস্যু, ঠিক কিনা? প্রাইমারিটা হচ্ছে প্রাইমারি স্থায়ী টিস্যু, সেকেন্ডারি জাইলেম হচ্ছে সেকেন্ডারি স্থায়ী টিস্যু। তাহলে এখন তুমি বলো, প্রাইমারি জাইলেম আর সেকেন্ডারি জাইলেম এটা তৈরি হবে কোত্থেকে? প্রাইমারি জাইলেম তৈরি হবে প্রাইমারি ভাজক টিস্যু থেকে, যার নাম প্রোক্যাম্বিয়াম, আর সেকেন্ডারি জাইলেম তৈরি হবে সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে, যার নাম ভাস্কুলার ক্যাম্বিয়াম। কথা হলো কেন এর নাম ভাস্কুলার ক্যাম্বিয়াম? কারণ এই ক্যাম্বিয়াম ভাজক টিস্যুটা সে প্রাইমারি জাইলেম থেকে তৈরি হয়েছে। যেহেতু ক্যাম্বিয়ামটা জাইলেম থেকে তৈরি হয়েছে, জাইলেমের ভেতর আছে, তাহলে জাইলেম কি ভাস্কুলার টিস্যু, তাই এর নাম ভাস্কুলার ক্যাম্বিয়াম। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্রাইমারি জাইলেম এটা অরিজিন ফ্রম কোথায়? প্রোক্যাম্বিয়াম। সেকেন্ডারি জাইলেম কোত্থেকে অরিজিন হয়? ভাস্কুলার ক্যাম্বিয়াম। তো আশা করি তোমরা এটা লিখছো। যদি লেখা হয়ে যায় তাহলে আমরা আগের ছকে এটা লিখতে পারবো যে প্রাইমারি জাইলেম এটার উৎপত্তি কোথায়? উৎপত্তি মানে অরিজিন কোথায়? প্রোক্যাম্বিয়াম। এই ছোট্ট একটা শব্দ বোঝানোর জন্য হায় আল্লাহ আমি কত কি লিখলাম। এগুলো কিছু তো আমার বইয়ে নেই, এবং আমার বিশ্বাস তোমাকে এভাবে কেউ বলবে না, বোঝাবে না। এই একটা লাইনের জন্য এত কাহিনী কেউ করবে না। জানি না কি বুঝলা, আমি চেষ্টা করলাম। প্রোক্যাম্বিয়াম। আর সেকেন্ডারি জাইলেমের উৎপত্তি কোত্থেকে? ভাস্কুলার ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম বানান তো জানো, ইংলিশ ভার্সন CAMBIUM, ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে, লাস্ট ওয়ান। এই যে প্রাইমারি জাইলেম এইটা আবার দুই প্রকার, শেষ। এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম, আর একটা হচ্ছে মেটা জাইলেম। তুমি মনে রাখো, মেটা মানে হচ্ছে মোটা। সত্যি কথা, মেটা মানে মোটা না, মেটা মানে হচ্ছে পরে। মেটার দুইটা অর্থ, একটা হচ্ছে পরে আর একটা হচ্ছে মাঝে। কিন্তু মনে রাখার জন্য তুমি মনে রাখো মেটা মানে মোটা, মানে এই মেটাজাইলেমের ভেতরে যে গর্ত, সেই গর্তটা একটু মোটা, মানে গর্তটা একটু বড় আর কি। আচ্ছা, তাহলে প্রোটোজাইলেম মেটাজাইলেমের পার্থক্য কি? প্রোটো মানে প্রথম, আর মেটা মানে পরে। আবার কখনো কখনো মেটা মানে মাঝে, যেমন কোষ বিভাজন যখন পড়বা মেটাফেজ, মধ্য পর্যায়। আচ্ছা, মেটা মানে মোটা। আচ্ছা যাই হোক, তাহলে প্রোটোজাইলেম নাম্বার 1 প্রথম, তাহলে প্রথম সৃষ্ট জাইলেম, যে জাইলেম প্রথমে সৃষ্টি হয়। আর মেটাজাইলেম পরে সৃষ্ট জাইলেম। কিন্তু দুটোই প্রাইমারি জাইলেম, মানে লম্বা হওয়ার সময় তৈরি হয়। একটা উদ্ভিদ যখন লম্বা হয়, ওই লম্বা হওয়ার সময় এই দুটোই তৈরি হয়, কারণ দুটোই প্রাইমারি জাইলেম। পার্থক্য কি? প্রোটোজাইলেম এর যে গহ্বর, এর গহ্বর হচ্ছে ছোট। গহ্বর মানে ক্যাভিটি, ইংলিশ ভার্সন, বা লুমেন, ক্যাভিটি বা লুমেন, লুমেন স্মল। এর বেলায় গহ্বর বা লুমেন লার্জ, বড়। তো এই হচ্ছে মোটামুটি জাইলেমের প্রকারভেদ। সেকেন্ডারি জাইলেমেরও ভাগ আছে, তোমাদের বইয়ে নাই, সো আমি আর
সেখানে যাচ্ছি না। ওকে, আশালতা আপু যদি জানতে চায়, সরি, আচ্ছা মাইন্ড করো না, আমি খুব মানে একটু দুষ্টুমি করি, মজা করি, ঠিক আছে। 70s 80s তুমি কেন পড়েছো এখন আমাকে একটু জানো, আগে জানো কেন পড়েছো। কারণ এটাই একমাত্র একটা জায়গা যেখানে হিসেব মিলে না। খুব মজার, 50 আর 30 এই দুইটা মিলে হয় 70s, তাই না? সবাই বলে আল্লাহ বায়োলজির অঙ্ক 50 30 তো 80 হওয়ার কথা, সেটা 80 না হয় কেন 70 হয়। আবার 60s এবং 40s মিলে হয় 80s, হওয়ার কথা 100, কেন 80 হয়, এটাই আশালতা আইডি জানতে চেয়েছে। খুব ভালো জিনিস, ইন্টারে বোঝাবো, এখন বোঝাবোই না। আমার মনে হয় একটা ভিডিও আছে এটা নিয়ে করা, সার্চ করলে পাবা, কিন্তু আমি বলবো না। আচ্ছা, কারণ এটা বোঝাতে গেলে আনুষঙ্গিক রাইবোজোমের গঠন, সাব ইউনিট, অনেক কিছু আনতে হবে। 1-2 লাইন যদি আমি বলতাম, 1-2 লাইনে বুঝে যাইতা, তাহলে হয়তো। এটার জন্য আবার একটু মানে ধাপে ধাপে আগাইতে হবে। যেমনটা জাস্ট ভাস্কুলার ক্যাম্বিয়াম কি এটা বোঝানোর জন্য আমি কি করলাম দেখো, ভাস্কুলার ক্যাম্বিয়াম বোঝানোর জন্য কইরে আমি কি বোঝালাম যে কেন এর নাম ভাস্কুলার ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম ভাজক টিস্যু, তাহলে জাইলেম থেকে তৈরি হয়েছে এই ভাজক টিস্যু, জাইলেম একটা ভাস্কুলার বান্ডল, তাই এর নাম ভাস্কুলার ক্যাম্বিয়াম। সো একটা জিনিস ধাপ আছে, এক লাইনে বলে দিলাম কিন্তু বুঝলা না, তখন মনে হবে যে কি বললো, সময় লাগবে আপু। ওকে দেখো তো তাহলে আমাদের বইয়ের কি কি হইল। তাহলে জাইলেম 2 প্রকার, প্রাথমিক, গৌণ। এই ছেলেমেয়েরা, সেকেন্ডারি মানে গৌণ, কই সেকেন্ডারি মানেই গৌণ, সেকেন্ডারি মানে কি, সেকেন্ডারি মানে গৌণ বা মাধ্যমিক, বা মাধ্যমিক। আচ্ছা দেখো, প্রাথমিক জাইলেম কাকে বলে, প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে। এখন প্রোক্যাম্বিয়াম কি, এটা একটা ভাজক টিস্যু, প্রোক্যাম্বিয়াম কি, এটা একটা ভাজক টিস্যু। আচ্ছা, প্রাথমিক বৃদ্ধি শেষে, তাহলে আশা করছি প্রাইমারি গ্রোথ, প্রাথমিক বৃদ্ধি কি সেটাও বুঝছো। প্রাথমিক বৃদ্ধি মানে লম্বা হওয়া শেষে যেসব ক্ষেত্রে, তার মানে সব ক্ষেত্রে না, যেসব ক্ষেত্রে মানে কি সব ক্ষেত্রে না, যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে, মানে মোটু হয়, যে সকল উদ্ভিদ মোটু হয়। ধান গাছ কি মোটু হয় না, কিন্তু আম কাঁঠাল গাছ মোটু হয়। তাহলে যারা মোটু হয় তাদের ক্ষেত্রে গৌণ জাইলেম সৃষ্টি হয়। এই যে তাদের ক্ষেত্রে যে গৌণ জাইলেম সৃষ্টি হয় কোত্থেকে, ফ্রম ভাস্কুলার ক্যাম্বিয়াম। এই কথাটা ইংলিশ ভার্সনের বইয়ে আছে। আচ্ছা, ইংলিশ ভার্সনের কেউ দেখে থাকলে একটু বইটা বের করে জাস্ট আওয়াজ দাও তো, জি ভাইয়া আছে, ইয়েস ভাইয়া আছে, তাহলে ওরা বিশ্বাস করবে, নাহলে বিশ্বাস করছে না। একটু দেখা দাও তো, জাস্ট তোমরা আওয়াজ দাও যে হ্যাঁ আছে, আপনি ঠিক বলেছেন। আচ্ছা, প্রাথমিক জাইলেম কয় প্রকার, 2 প্রকার, 2 প্রকার। প্রাথমিক অবস্থায় মানে প্রথমে যেটা, তাকে বলে প্রোটোজাইলেম। আর পরে, পরে মানে পরিণত অবস্থায়। এই পরে মানে কি, পরিণত অবস্থায়। তোমরা তো আবার দেখালো বুঝতে চাও না। এই পরে মানে লেখো ম্যাচিউর, ম্যাচিউর স্টেটে, ম্যাচিউর অবস্থায়, পরিণত অবস্থায়, তাই না? পরেই তো পরিণত হবে না, আগে আগেই হবা তোমরা। এই ইংলিশ ভার্সন নাই, হ্যাঁ? ও আশালতা পোলা, শেট, লাইফটাই লস, শেট। এই নাম বলো, তারকে আমি কি আন্টির নাম ধরে ডাকছি, সরি। এই যে দেখো মেটাজাইলেমের ভেতরের ফাঁকা গহ্বরটি যে বড়, সো মেটা মনে রাখবা, মেটা মানে মোটা, একটু বড়। আর এই নামগুলো তো হইলো। এবং নেক্সট দিন থেকে আমরা এই ট্রাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এই 4টা জিনিস নিয়ে পড়বো। আরেকদিন ফ্লোয়েমের 4টা উপাদানের ডিটেলস পড়বো। এগুলোই কিন্তু এমসিকিউতে বেশি আসবে। আচ্ছা, একটা ছবি আছে দেখো, এই ছবি শুধু এইটা পরীক্ষা আসতে পারে, এগুলো বাদ দিয়ে দিতে পারে এ এবং বি এর নাম কি। তুমি দেখো এর ভেতরটা চিকন, তাহলে এটা প্রোটোজাইলেম। আর এটা কি দেখো, মোটা মানে বড়, তাহলে এটা মেটাজাইলেম। তাহলে এইটা একটু মাথায় রাখো। দেখো, পরিবহন টিস্যু গুচ্ছ কেন বলছে, গুচ্ছ মানে বান্ডল। কারণ দেখো এই পরিবহন টিস্যুগুলো একটা আরেকটার সাথে লেগে লেগে আছে, বান্ডল করে আছে। হ্যাঁ, এই ইংলিশ ভার্সন কেউ কি আওয়াজ দিল না? ইংলিশ ভার্সন কি পড়ে না আমার কাছে? ভালোই পড়ে তো। কিরে ইংলিশ ভার্সন কই? তনয় আশালতা, তনয়, শেট। এ হালিমাতু সাদিয়া, এটা কি আসলে হালিমাতু সাদিয়া না এটাও ছেলে? ও না, এটা কার নাম? এই সিরিয়াসলি কোনো
ইংলিশ ভার্সন নাই? শিট। এই আমি আটকায় গেছি রে। না আমি তো আটকায় যাই নাই। কোনটা আমার সৃজনশীল ছিল? আমি কেন আটকায় গেছি? হাই হ্যালো, নড়ছি না কেন আমি? হ্যালো হ্যালো, এই ইংলিশ ভার্সন আছো? এই নুসাইবা আজকে জয়েন করছে 17 জন। কে? এই নুসাইবা বলো না যে আছে কিনা ভাস্কুলার ক্যাম্বিয়াম কথাটা, ওরা বিশ্বাস করে না যে। শেষ আমার পড়া, আর পড়াবো না আজকে, এতটুকুই পড়া ছিল। আনিকা বুশরা, ইয়েস স্যার, থ্যাংক ইউ আনিকা। এই বিশ্বাস হয়েছে? ওকে, বুঝছো? তাহলে আজকের ক্লাস বুঝছো? বলো, এতটুকু পারবা? তোমাদের কি মনে হচ্ছে এত ক্লাস লাগতেছে কেন? আমি একটু ধীরে পড়াচ্ছি তোমাদের, যাতে বুঝো, তাড়াহুড়া করছি না। কারণ আমি নতুন কোনো ব্যাচ দিব না। অর্থাৎ যদি কেউ এখন ভর্তি হতে চায়, এই ব্যাচেই ভর্তি হবে। এর আগের বার যেটা আমি ভুল করছিলাম, মাঝখানে আরেকটা ব্যাচ দিছিলাম। ক্লাস তো আছেই, সব ক্লাস তো আর ডিলেট হচ্ছে না, লাস্ট পর্যন্ত থাকবে। বুঝছো? ক্লাস 9 ভর্তি হতে চাইলো এই ব্যাচ, 10 ভর্তি হতে চাইলো এই ব্যাচ। নতুন কোনো ব্যাচ নাই। নতুন ব্যাচ শুধু তোমাদেরই হবে আবার এপ্রিল মের দিকে। এপ্রিলে আশা করছি ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ আমি বলে দিয়েছি, এক অধ্যায় কিন্তু এত বড় না, এক অধ্যায় 5-6টা লেকচারে শেষ হয়ে যাবে। আচ্ছা, আর সেখানে অলরেডি 11 নাম্বার লেকচার, আল্লাহ জানে 20 পর্যন্ত যেতে পারে, আরও বেশি যেতে পারে। যাক না, যাক, আমি একটু ধীরে ধীরে বলছি। ওকে, তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, শামসুন নাহার আইডি বলেছে শুধু কি এক্সাম ব্যাচ আছে? শুধু এক্সাম ব্যাচ মানে কেউ যদি শুধু এক্সাম দিতে চায় 500 টাকা দিয়ে এক্সাম দিতে পারবে। অর্থাৎ যেদিন আমরা ঘোষণা দিব এক্সাম, সেই দিন সে এসে এক্সাম দিতে পারবে। আর এক্সামের তোমাদের খাতা কিন্তু কাটা প্রায় অর্ধেক শেষ, একসাথে আমরা রেজাল্ট দিব। আমি 1 সপ্তাহ সময় নিয়েছি, যেহেতু একটু ধীরে ধীরে খাতার দেখি যাতে ভালো হয়, কার কোনটা ভুল হচ্ছে। কারণ দ্রুত আমি ঘ্যাচাং ঘ্যাচাং করে 3-4 দিলাম না, একটু আমি পড়ছি, রিডিং দিচ্ছি। কি লিখতেছো তোমরা? আর কোনো প্রশ্ন? আর কারো প্রশ্ন আছে? নাই? ঠিক আছে, তাহলে ওকে, আল্লাহ হাফেজ।